স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অনেক ঘাটতি থাকলেও একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সদ্যই নতুন কমিটি পেয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তারপরও ভ্রাতৃপ্রতিম এই সংগঠন নিয়ে নাখোশ খোদ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাও। ছাত্রলীগ নামধারী বিপদগামীদের অপকর্মই এর কারণ। এসব নিয়ে আজকের আলোচনা ছাত্রলীগের একাল শেখার। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, আছেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল। তারা দুজন ছাত্রলীগের একই কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম. বদিউজ্জামান সোহাগ আছেন আপনাদের সঙ্গে আমাদের স্টুডিওতে। এছাড়া আমরা চট্টগ্রাম থেকে সরাসরি কথা বলবো চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির সঙ্গে। নুরুল আজিম রনিকেও আমি স্বাগত জানাই। জনাব হাবিবুর রহমান হাবিব, এই কথা তো ঠিক যে আপনারা একটি অভিযোগ করছিলেন যে এই সরকারের আমলে আইন তার নিজস্ব গতিতে চলছে না, ছাত্রলীগের যারা তারা এক ধরনের সুবিধা পাচ্ছেন, যারা ছাত্রলীগ করেন না, আওয়ামী লীগ করেন না, তারা অন্যরকম সুবিধা পাচ্ছেন। কিন্তু আমরা তো দেখলাম পরপর দুদিন আমরা ছাত্রলীগের দুজন নেতাকে পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে নিহত হতে দেখলাম। তো সেই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আজকে প্রথম এসেছি। আর পাশাপাশি আবারও ধন্যবাদ জানাই যে এটাই সম্ভবত বাংলাদেশে কোনো মিডিয়াতে টকশোতে যে একই কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে একসঙ্গে একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো, এই জন্য আপনাকে ধন্যবাদ। যে কথাটা আপনি বলছেন যে আইন তার নিজস্ব গতিতে চলে এবং সরকার এখানে নিরপেক্ষভাবেই দেশ পরিচালনা করছে বা আইনের প্রয়োগটা করছেন না। আমরা তো এখন আজকে গতকাল 2 দিন যেটা হলো, এই 2 ঘটনা, এটা তো ধরেন আপনার সারা পৃথিবীর ইতিহাসে একটা ব্যতিক্রম ধরনের একটা ঘটনা। আপনার মাগুরাতে যে ঘটনা ঘটেছিল, এতদিন আমরা জানতাম কোলের শিশু হয়তো গুলিবিদ্ধ হয়ে মারা যায়, হয়তো বাসার ভিতরে মারা যায়, রাস্তায় মারা যায়, গোলাগুলিতে মারা যায়। কিন্তু কি ঘটলো? মায়ের পেটের মধ্যে একটা সন্তান, মানে আপনি এরকম ভাবে বলছেন যে কোলের শিশু মারা গেলেও সেটা স্বাভাবিক না, কোলের শিশু পর্যন্ত আপনারা নিতে রাজি আছেন কিন্তু মায়ের পেটে রাজি না, নিতে রাজি না। তাহলে এই উদাহরণটা আমি উদাহরণটা এই কারণে দিলাম যে এটা গোলাগুলি, বিচ্ছিন্ন গোলাগুলির মধ্যে এরকম ঘটনা ঘটে যেতে পারে রাস্তায়। তো বিচ্ছিন্ন গোলাগুলির মধ্যে এটা হলো একটা বাড়ির মধ্যে ঢুকে, জি, এবং বাড়ির মধ্যে ঢুকে, এবং এটা সবচেয়ে বড় যেটা নিন্দার বিষয়, বা এরা খুবই মানে কি বলবো, যে একই সংগঠনের মধ্যে, এবং সেটা আবার ক্ষমতাসীন দল, তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে একজন বাড়িতে গিয়ে বাড়ির ভিতরে গুলি করে। এটা তো খুবই খুবই নিন্দা, সবগুলি নিন্দনীয়, এটা নিন্দনের ভাষা নাই এই নিন্দার। গেল এটা। আর গতকাল যেটা হয়েছে, আমি কিন্তু প্রথমে আপনাকে বলে রাখি, আমি সমস্ত এই আপনার কথিত বন্দুকযুদ্ধ যেগুলি হচ্ছে, এই বন্দুকযুদ্ধে এইভাবে নিহতের আমি বিরোধী। এ পর্যন্ত যা হয়েছে আমার, এবং কালকেও যেটা ঘটছে, আপনি 2004 সালে যখন র‍্যাব প্রতিষ্ঠার পরে এটা শুরু হয়েছিল তখন কি আপনি নিন্দা জানিয়েছিলেন? না, তখন যেটা অপারেশন ক্লিন হার্টের সময় আপনি নিন্দা জানিয়েছিলেন? না, অপারেশন ক্লিন হার্ট এবং র‍্যাব যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন কিন্তু চেষ্টা করেছিল সরকার যে যারা শুধু তখন এমন একটা দেশের অবস্থা সৃষ্টি করতে গিয়েছিল কিছু সন্ত্রাসী বিভিন্ন সংগঠনের নামে, যে সেখানে সরকার তখন একটা বাধ্যই হয়েছিল আর কি। সে সবগুলিকে আমি সমর্থন করি না, এবং সবগুলি মানে আপনি কোনটা নিন্দা জানিয়েছিলেন না? আপনি কোনটা নিন্দা জানিয়েছিলেন? আমি মানে বিচার বহির্ভূত যে ঘটনা, সেই ঘটনা কোনটাকে গ্রহণ করা উচিত না। আপনি তখন নিন্দা জানিয়েছিলেন না? তখন নিতে চেয়েছেন। তখনও অনেকগুলি ঘটনা যেগুলো ঘটেছে, যেমন চোখের সামনে আমি যখন যেগুলো দেখেছি আমার এলাকায়, মনে হয় সবচেয়ে বেশি হয়েছে ঈশ্বরদী আটঘরিয়াতে। আমার আটঘরিয়া আমার নির্বাচনী এলাকার মধ্যে পড়ে আর কি। সেখানে সবচেয়ে বেশি, এ পর্যন্ত ক্রস ফায়ারে সবচেয়ে বেশি মারা গিয়েছে আমার সম্ভবত জানার মধ্যে যেটা পড়ে আর কি। গত কালকে যেটা হয়েছে, এটাকেও আমি মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না, কিন্তু তার আগে যে ঘটনাটা ঘটলো, যে শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হলো, এটাও খুব নিন্দনীয়। তো এখন সরকার যে এই 2 দিন যে ঘটনা, 2টা ছাত্রলীগের বা আওয়ামী লীগের পক্ষের লোক যে কথিত ক্রস ফায়ারে মারা গেল, তো এই যে ঘটনাগুলি আজকে বলা হচ্ছে যে সরকার ছাত্রলীগ আওয়ামী লীগকে ছাড়তেছে না, এই ঘটনাটা আরো কিছুদিন আগের থেকে শুরু হতো। এ পর্যন্ত যা ঘটে গেছে দেখেন, সবকিছু কিন্তু একপক্ষ সরকারি। আরো আগে থেকে এই ঘটনাগুলো আরো আগে ঘটলে পারে কিন্তু এত সন্ত্রাস, এত মাস্তানি। আমি একটা জিনিস, আমার একসময় আমার খুবই আমরা একসঙ্গে খুবই বন্ধুত্ব সম্পর্ক ছিল আমার সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল। তো এ পর্যন্ত আমি আজকে দেখেন যে এই যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এবং এই করে এই পর্যন্ত কতগুলি লোক মারা গেল। রাইট। হাই ভাই, আমি আপনার কাছে আবার আসছি। আমি একটু অসীমদার কাছে জানতে চাই যে অসীমদা,
ছাত্রলীগের সাবেক নেতা ওবায়দুল কাদেরকে বলতে হয় বঙ্গবন্ধুর নয়, ছাত্রলীগকে নিজেদের ইমেজ বাড়ালেই চলবে, এই কথা তিনি যখন বলেছেন তার 4 দিনের মাথায় আমরা দেখেছি ছাত্রলীগের লোকজন পিটিয়ে একটা সাধারণ শিশুকে মেরে ফেলেছে। রাজনের ঘটনাটা এতবার আলোচিত হওয়ার পর আমরা একটি দ্বিতীয় শিশুকে মানে পিটিয়ে মেরে ফেলতে দেখলাম ছাত্রলীগের লোকজনকে। এবং ছাত্রলীগের অন্যান্য জায়গায়ও যত ঘটনা ঘটছে কোনোটাতেই নিশ্চয়ই আপনি আমি জানি না আপনি গর্ববোধ করেন কিনা, আমি মোটেও মানে গর্ববোধ করতে পারছি না। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে টেলিভিশনের দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা। আপনি প্রথমে হাবিব ভাইকে প্রশ্ন করার ক্ষেত্রে যে জায়গাটা বলেছেন নাকি যে কোনো পর্যায়ে হোক নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগের কমিটি, আমি সেই জায়গাটা একটু কন্টেস্ট করতে চাচ্ছি। কন্টেস্ট করতে চাচ্ছি, আসলে ছাত্রলীগের কমিটি হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, এটি প্রশংসিত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা এটাকে অভিনন্দন জানাই। আমরা আশা করছি আগামী দিনে এই নির্বাচিত কমিটি আমাদেরকে আরও ভালো ফলাফল দেবে। সেক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া নিয়ে যদি কোনো কথা থাকে সেগুলি অবশ্যই আলোচনা করে এদেরকে আমরা পরামর্শ দিতে পারি, সহযোগিতা করতে পারি যাতে নির্বাচন প্রক্রিয়া আরও সুন্দর হয়। সেই দিকটা মানে আমাদের সকলের একটু দৃষ্টি নিবদ্ধ করার জন্য আমি বলবো আর কি। তারপরে আসছে যেটা বলছেন ছাত্রলীগ, আমি বলি আর কি যে কবির ভাষায় মোর নাম এই বলে খ্যাত হোক, আমি ছাত্রলীগের লোক। আমি সেখানে দাঁড়িয়ে বলছি আর কি, আজকের ছাত্রলীগ ছাত্র রাজনীতি নিয়ে যে কথাবার্তাগুলি আছে এগুলিকে অবজ্ঞা করার কোনো বিষয় নয়। এগুলিকে বিবেচনায় রেখে কিভাবে আগামী দিনে আরও ভালো ছাত্র রাজনীতি উপহার দেওয়া যায় সেই ব্যাপারে আমাদের কাজ করতে হবে। কিন্তু আমি বলতে চাই ছাত্র রাজনীতি ছাত্র নেতৃত্বকে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে আমরা, আপনি, হাবিব ভাই, আমরা নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করতে পারবো সেই সুযোগটুকু নাই। সামগ্রিকভাবে দেশের যে অবক্ষয়, সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক যে অবস্থান, সেই অবস্থান বিবেচনা রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে ছাত্রলীগের মাথা ব্যথার কারণ কি? রাজনৈতিক অবস্থান বা দেশের রাজনৈতিক পরিস্থিতি আর ছাত্রলীগ নিজেদের মধ্যে অন্তর্কোন্দল করে মারা যাবে, তার কি কারণ থাকতে পারে? ছাত্ররা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা না, আর ছাত্ররা তো কোনো আদর্শের সাথে মারামারি করতেছে না, একটা ছাত্রলীগের গ্রুপ আরেকটা ছাত্রলীগের গ্রুপের সাথে মারামারি করছে। সেই জায়গাটাতে আমি বলতে চাইতেছি এরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নয়। আমাদের সমাজের প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাগুলি এদেরকে প্রভাবিত করে। সেখান থেকে দেখেন রাজনৈতিক আদর্শ আপনারা হাবিব ভাই রাজনৈতিক আদর্শ এখন ভিন্ন হতে পারে, আপনারা এখন কোন ধরনের কোন্দলে লিপ্ত হন, কিন্তু ছাত্রলীগের কোন্দল তো শুধুমাত্র হালুয়া রুটির ভাগ নেওয়ার জন্য। সেই হালুয়া রুটির ভাগটার মধ্যে আমি আসতে চাচ্ছি যে প্রথমে আমি বলতে চাই যে আজকের ছাত্র রাজনীতিকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা আছে। ছাত্র রাজনীতিটা কি হওয়া উচিত? 60-এর দশকের ছাত্ররা তারা মনে করে তাদের মতো করে ছাত্র রাজনীতি হবে, 70-এর দশকের ছাত্ররা তারা মনে করে তাদের মতো করে হবে, আমরা মনে করি আমাদের মতো করে হবে, সোহাগরা মনে করে সোহাগদের মতো করে হবে। সেখানে ছাত্র রাজনীতিকে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে আমরা যারা দেশ পরিচালনা করছি, আমরা যারা প্যারেন্ট অর্গানাইজেশন আছি, সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে আমরা যারা আছি, তারা এই জায়গাটাতে আমরা একমত হয়ে ছাত্রদেরকে আমরা দিক নির্দেশনা দিতে পারতেছি না আজকের ছাত্র রাজনীতিটা কি হওয়া উচিত। ছাত্র রাজনীতিটা কি আপনার ক্যাম্পাসের বিষয় নিয়ে আলোচিত হবে, না জাতীয় রাজনীতির বিষয়গুলোর পার্ট হয়ে যাবে? আপনি তো অনেক তত্ত্বের বিষয়ে অসীমদা, আমি আপনার নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে নিজে দেখেছি, আপনি অনেক তাত্ত্বিক দিকে কিন্তু মূল ফোকাসটা আপনি সরিয়ে নিয়ে যাচ্ছেন। আমার কথা হচ্ছে ছাত্রলীগের যারা রাজনীতি করছেন, যারা ছাত্র রাজনীতি করছেন তাদের মধ্যে থেকে টেন্ডার নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, ভর্তি বাণিজ্যকে কেন্দ্র করে বা আরো অন্য অনেক বিষয়কে কেন্দ্র করে কেন, সেটিকে আপনি অবক্ষয় বলবেন না? এটা 60, 70, 80, 90 অবক্ষয় আমি তো বলছি, অবক্ষয় বলছি না কিন্তু তা না, আমি অবক্ষয় বলেই বলতেছি। আমি সেই জায়গাটাই বলতেছি যে ছাত্র রাজনীতি টেন্ডারের পার্ট হয় কি করে? সোহাগ নাজবুলের নামে তো ছাত্র টেন্ডারের লাইসেন্স নাই। আজকের একটা ক্যাম্পাসে একটা ভবন হতে পারে, একটা ক্যাম্পাসে একটা ভবন হয় 5 বছর 10 বছরে। সেই সময়ে ওই ক্যাম্পাসে যারা ছাত্র নেতৃত্ব দেয় তাদের একটা ভাগ থাকতে পারে, কিন্তু এটা সচরাচর ঘটনা। কিন্তু একটা ডিস্ট্রিক্ট টাউনে রোডস অ্যান্ড হাইওয়ে যে পিডাব্লিউডি কিংবা এলজিডির যে টেন্ডারটা হচ্ছে, সেই টেন্ডারটা কে টেন্ডার করতেছে, কে মূলত? আমার মনে হয় যে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় এসেছেন। আমি বদিউজ্জামান সোহাগ আপনার কাছে জানতে চাইবো যে দুটি বিষয়। কেন্দ্রীয়ভাবে আমরা কিন্তু ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আমরা পাই না, কিন্তু সারা ঢাকা সারা বাংলাদেশে যেখানে তৃণমূল পর্যায়ে সেই সব অভিযোগ আমরা অনেক পাই। কিছুটা বললেন, আমি তার সাথে একটু যুক্ত করতে চাই, এখন যে ছাত্রলীগের বর্তমান যে হানাহানি মারামারি তার দায় কি আপনাদের কমিটির উপর একটু বর্তায় কিনা? আপনি সদ্য সাবেক সভাপতি, সেজন্য একটু বলতেন, দুটি বিষয় একটু বলতেন। আমরা যেহেতু এই সংগঠনের নেতৃত্ব দিয়েছি এবং এই সংগঠনের দায়িত্ব পালন করেছি, আমরা অবশ্যই এই সংগঠনের ভালো মন্দ সবকিছুর দায়িত্ব আমাদের উপর বর্তায়, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে এই আলোচনায় এখানে যে বিষয়গুলো উঠে আসছে, প্রথমটি হচ্ছে হাজারীবাগের যে ঘটনাটি,
আমাদের কোনো হত্যাকাণ্ডই আমাদের কাছে কাম্য নয়, যেমনটি রাজা মিয়ার হত্যাকাণ্ডটিও কাম্য নয়, তেমনটি ওখানে আরজুর হত্যাকাণ্ডটিও আমাদের কাম্য নয়। কিন্তু আমাদের প্রকৃত ঘটনাটি এখানে জানতে হবে। গণমাধ্যমে যে বিষয়গুলো এসেছে যে চুরির অভিযোগে রাজা মিয়াকে এখানে গণধোলাই দেওয়া হয়েছে, একাধিক লোকজন তাকে প্রহার করেছে, এবং সেই যে আরজুর বাসা থেকে ল্যাপটপ এবং মোবাইল চুরি হয়েছে সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে রাজা মিয়ার কাছ থেকেই, এবং সেখানে রাজা মিয়ার হত্যাকাণ্ডটি নিশ্চয়ই আমাদের কাম্য নয়। কিন্তু তারপরে আরজুকে যেভাবে হত্যা করা হয়েছে, কিন্তু সোহাগ, আমি বুঝতে পারলাম না যে আপনি যে রাজা মিয়ার বাড়ি থেকে আরজুর ল্যাপটপ আর ঘড়ি মোবাইল উদ্ধার করা হচ্ছে দেখে আপনি কি বুঝাতে চাইলেন? না, মানে চুরি হয়েছে সেটা সাব্যস্ত? চুরি হয়েছে সাথে তাকে মেরে ফেলার কি সম্পর্ক? না, সেটা তো আমরা সাপোর্ট করছি না। আপনি বললেন কেন? আমি সেই কথাটাই বলছি যে আমি কোনো মৃত্যুকেই আমরা সাপোর্ট করছি না, কিন্তু আরজুন নামেও কিন্তু কোথাও থানায় একটা জিডি পর্যন্ত নেই। আজকে আমি এই কথাটাই প্রথমে বলছি যে কোনো হত্যাকাণ্ডকে আমরা সাপোর্ট করি না। তার মানে কিন্তু এই সরকারের হাতে তো কেউ নিরাপদ না, এই সরকারের হাতে তো কেউ নিরাপদ না। আপনি এরকম বলবেন যে আরজুর মতো আরজুর হাতে কোনো মামলা নেই? আমি এটা বলছি না, আমি বলছি যে ঘটনাটি ঘটেছে যেখানে যারা দোষী, যারা দায়ী, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ছাত্রলীগ সংগঠন হিসাবে ছাত্রলীগকে দায়ী করে এটি ছাত্রলীগের কোনো বিষয় নয়। সোহাগ, আমি বিষয়টি একটু ভেঙে ভেঙে বুঝতে চেষ্টা করি যে ধরেন আরজুর নামে আগে কোনো মামলা ছিল না, আরজু এরকম কিছু করে নাই, তার মানে আরজু কোনো সন্ত্রাসী নয়। তাহলে আমাদের কাছে যে আইনশৃঙ্খলা বাহিনী যে বিবৃতিটি দিল যে আরজুকে নিয়ে কোন একটা জায়গায় যাওয়ার পরে একটি বাহিনীর গোলাগুলিতে, এটি আমরা বিশ্বাস করি না, এটি আমরা মনে করি সরকারের এই সরকারের বাহিনী নিশ্চয়ই এরকম অবিশ্বাস্য তথ্য আরো অনেক দিচ্ছে। আমরা এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে এটি একটি বাড়াবাড়ি পর্যায়ে এবং পরিকল্পিত হত্যাকাণ্ড। আজকে আপনি দেখুন যে মাগুরার যে ঘটনাটি ঘটেছে, আজকে যাদেরকে ছাত্রলীগ হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে তাদের ছাত্রলীগের কোনো পদ পদবি নেই। তারা ছাত্রলীগের এমনই আছে, দু একজন আছে যারা কোনোদিন স্কুলে যায়নি, তাদেরকে ছাত্রলীগের নেতা হিসেবে গণমাধ্যম ছাত্রলীগের উপরে চাপানোর চেষ্টা করে। কুষ্টিয়াতে যেই ভদ্রলোক কালো পাঞ্জাবি পরে শোক দিবসের মধ্যে প্রকাশ্যে শটগান উঁচিয়ে গুলি করলেন, তার সাথে কি আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে? সেটা থাকতে পারে, সেটা ছাত্রলীগের নাম তো আর আসেনি। না, ঠিক আছে, আওয়ামী লীগের সম্পর্ক আছে কিনা কেন আমি প্রশ্নটি করছি? যখনই ছাত্রলীগের কোনো দুষ্কর্মের কাজে কেউ জড়িত হচ্ছে আপনারা বলছেন তার সাথে ছাত্রলীগের সম্পর্ক। সেই লোকের তো আমরা পত্রিকায় দেখেছি যে তিনিও কিন্তু কোনো আওয়ামী লীগের পদ পদবি নেই। তিনি পুলিশে চাকরি করতো, সেখান থেকে গিয়ে সে এখানে দলীয় মানে ক্ষমতা ব্যবহার করে সেই অপরাজনীতির সাথে সম্পৃক্ত। তার মানে তো সোহাগ, আমাদেরকে অপরাধকে চিহ্নিত করতে হবে এবং অপরাধীকে চিহ্নিত করতে হবে। এখানে সংগঠনকে অভিযুক্ত না করে আমাদেরকে মূল ফ্যাক্টসটাকে চিহ্নিত করতে হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে তাই সেটা তার ব্যক্তিগত অপরাধ, কিন্তু আমরা মাঝে মাঝে যে অভিযোগ শুনি যে ছাত্রলীগের নাম ভাঙিয়ে। দেখুন, আপনি যে কথাটি বলেছেন যে টেন্ডার এবং ভর্তি বাণিজ্য, আপনি বলুন যে বিগত 5 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেন্ডার নিয়ে কোনো ঘটনা ঘটে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে নাই। আমি তো বললাম যে কেন্দ্রীয়ভাবে অনেক ঘটেছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় সরকারি কলেজে অসংখ্য ঘটেছে। আপনি আমার উপর আস্থা রাখেন। আজকে দেখুন ভর্তি বাণিজ্য, আজকে অনলাইনে ভর্তি হওয়ার কারণে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন কলেজে আপনাদের পক্ষে কারো পক্ষেই কি সম্ভব, কোন ছাত্র নেতা বলুন, কোন এমপি মন্ত্রী বলুন, কারো পক্ষে একজন ছাত্র ভর্তি করা সম্ভব? কোথাও সম্ভব না। তাহলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারটা কি কেন্দ্র করে হয়? সেটা কি দুইজনই বঙ্গবন্ধুর আদর্শ রক্ষা করতে চান এবং দুইজনে যে কথাটি বলেছেন যে আমরা এই সমাজের বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা নই, এই সমাজে অপরাধ প্রবণতা রয়েছে, এই সমাজে দীর্ঘদিনের ক্যাম্পাস ভায়োলেন্স রয়েছে, সেটি কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে হয়। মানুষ টিভি রুমে টিভি দেখা নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি কি বিষয় নিয়ে হচ্ছে, মানে কি কি বিষয় নিয়ে হচ্ছে, যে মানে আরো অনেক বিষয় নিশ্চয়ই আপনার মনে আছে, আপনারা এখন মুখে উচ্চারণ করতে পারছেন না, এরকম বিষয় চায়ের দোকানে বসা নিয়েও কিন্তু অনেক সময় সংঘর্ষ হয়। মানে এর কারণ কি সেটা আমরা শুনতে চাইবো। আমরা প্রথম বর্ষের দুই দল শিক্ষার্থীর মাঝে কথা কাটাকাটি নিয়েও কিন্তু সংঘর্ষ হয়। মানে অতএব এটি কিন্তু আমাদের পুরনো আমাদের চরিত্র, আমরা এই সমাজেরই আমাদের চরিত্র যে ক্যাম্পাস ভায়োলেন্স আছে এবং বিভিন্ন ধরনের ঘটনা বিভিন্ন সময় ঘটে। কিন্তু আমরা গড়পড়তা এটা বলতে নারাজ যে টেন্ডার বাণিজ্য এবং ভর্তি বাণিজ্য, আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো সময়ের তুলনায় আজকে এটি নির্মূল হয়েছে এবং এটি
মানে আমি যদি শতাংশের দিক থেকে হিসাব করি যে 100 ভাগ থেকে আজকে সেটা সোহাগ, এক ডিজিটে চলে সোহাগ, এসেছে। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা বিরতির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসারণ বিভাগের অধ্যাপক ডক্টর হাসনাত আলীর সাথে কথা বলবো, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাশরাফি হিরোর সাথে কথা বলবো, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মহানগর ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিও আমাদের সঙ্গেই আছেন। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে কথা বলছি আপনাদের সঙ্গে। আজকে বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসারণ বিভাগের অধ্যাপক ডক্টর হাসনাত আলীর কাছে জানতে চাইবো যে ডক্টর হাসনাত আলী, আপনি কি মনে করছেন যে ছাত্র রাজনীতি কি শুধুমাত্র দুই গ্রুপের মধ্যে বা দুই ক্ষমতাসীন দলের মধ্যে যে সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি, সেই সংঘর্ষ কেবলমাত্র কি আমাদের অস্থির সমাজের একটি অস্থির চালচিত্র, নাকি তার মধ্যে কোনো আমি বলি যদি মেটেরিয়াল স্বার্থ লুকিয়ে আছে, বস্তুগত স্বার্থ লুকিয়ে আছে? আপনি কি মনে করছেন ডক্টর হাসনাত আলী? ধন্যবাদ। আজকের যে ছাত্র রাজনীতি নামে যে সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই এবং ভর্তি বাণিজ্য চলছে, এর মধ্যে আসলে মূলত রাজনীতি বলে কোনো কিছু নাই এবং জনকল্যাণ বলে কিছু নেই। আজকে ছাত্র রাজনীতি মূলত, যদি আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশের কথা চিন্তা করি 80-র দশকে, 70-এর দশকে, তাহলে ছাত্র রাজনীতি ছিল মূলত ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে ছাত্র রাজনীতি। সেখানে ছাত্রদের রাজনীতি নিয়ে ছাত্র নেতৃবৃন্দদের অনেক দায়িত্ববোধ ছিল সাধারণ ছাত্রদের মন জয় করার জন্য। সেখানে ডাকসু নির্বাচন হতো, রাকসু নির্বাচন হতো, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছাত্র রাজনীতি সেখানে ছিল। আজকে যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ আজকে আপনার সামনে উপস্থিত আছেন, প্যানেলে যারা আছেন, তারাও কিন্তু একসময় আজকে স্বাধীনতা উত্তর বাংলাদেশে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেশের মানুষকে গণতান্ত্রিক একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে তারা ছাত্র রাজনীতি করেছেন। কিন্তু আজকে যদি সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন সেখানে ক্ষুদ্র স্বার্থ এবং দলীয় স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা আজকে একদলীয় শাসন কায়েম করেছে। এখানে কোনো প্রতিযোগিতা নেই, প্রতিদ্বন্দ্বিতা নেই, ভালো কাজ করার কোনো দায়বদ্ধতা নাই, বরং মূলত আছে ছাত্র রাজনীতির লেবাসকে ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হওয়া কিভাবে যায়, আর্থিকভাবে কিভাবে ক্ষমতাবান হওয়া যায়। এবং এই কারণেই আজকে প্রতিযোগিতা এবং সুস্থ রাজনৈতিক ধারা বিদ্যমান না থাকার কারণে আজকে একই সংগঠনের উপদলীয় কোন্দলের মাধ্যমে আজকে রাজনীতিটাকে কলুষিত হয়ে যাচ্ছে। ডক্টর হাসনাত আলী, আপনাকে ধন্যবাদ। আমার ধারণা যে বদিউজ্জামান সোহাগ এবং অসীম কুমার উকিল, আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলি নিয়ে আপনাদের মন্তব্য থাকবে। আমি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাশরাফি হিরোর কাছে জানতে চাইবো যে জনাব মাশরাফি হিরো, ছাত্রলীগ করে আপনি আসলে নিজেকে কোথায় দেখতে চান? ছাত্রলীগ আপনি কেন করেছেন? এইটার মানে আপনার উদ্দেশ্য কি আসলে ছাত্রলীগ করার? জনাব মাশরাফি হিরো। ছাত্রলীগের মূলত উদ্দেশ্য জ্ঞান ভিত্তিক এবং ন্যায় ভিত্তিক ছাত্র সমাজ। আপনার কি উদ্দেশ্য মাশরাফি হিরো? আপনার কি উদ্দেশ্য? দায়িত্ব সেই ভূমিকা রাখা। জানো, আপনার কি উদ্দেশ্য ছিল? যে আমি আমার উদ্দেশ্য এবং ছাত্রলীগের উদ্দেশ্য একই। জি, আপনার উদ্দেশ্য? আমার উদ্দেশ্য ছিল সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কাজ করা, জ্ঞান ভিত্তিক এবং ন্যায় ভিত্তিক একটা ছাত্র সমাজ প্রতিষ্ঠা করা। আপনি পেরেছেন জ্ঞান ভিত্তিক এবং ন্যায় ভিত্তিক সমাজ করতে? যে আপনি কি জ্ঞান ভিত্তিক এবং ন্যায় ভিত্তিক? আমি চেষ্টা করেছি যতদিন দায়িত্ব ছিলাম ছাত্রলীগকে। জি, যে আপনি চেষ্টা করেছেন, আপনার চেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ জনাব মাশরাফি হিরো। আমি নুরুল আজিম রনি, আপনার কাছে আব্দুর রহিম একজন প্রশ্ন করেছেন যে এমইএস কলেজ চিটাগাং আমাদের কলেজে ছাত্রলীগের কমিটি দীর্ঘ 17 বছর নাই, কবে হবে? সেটি একটি প্রশ্ন, তার উত্তর আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। আমি যেটি জানতে চাইছি যে জনাব নুরুল আজিম রনি, আমরা চট্টগ্রাম ছাত্রলীগের যে অভ্যন্তরীণ কোন্দলের কথা শুনেছি, যে অভ্যন্তরীণ কোন্দলের পরে অনেক ছাত্র নেতা কর্মী প্রাণ হারিয়েছেন, তার মূল কারণ আসলে কি? ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সৌভাগ্যবান মনে করছি আমার শ্রদ্ধাভাজন 3 সাবেক ছাত্র নেতার সামনে কথা বলার সুযোগ পেয়ে। আমি আসলে চট্টগ্রামের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনি যখন কথাটা বললেন, তখন সামগ্রিক রাজনীতি বা বর্তমানে চট্টগ্রামের রাজনীতিতে কোনো অন্তকুন্দল কিংবা খুনাখুনির কোনো বিষয় কিন্তু আমার জানা নেই। আমি যদিও এখানে ছাত্রলীগের নেতৃত্বে আছি, বা আপনার কাছে কোথা থেকে এই খবর আসলো বা আপনি কীভাবে প্রশ্নটা আমাকে করলেন যে আমি আসলে এই বিষয়ে অবগত নই। আর আমরা কিন্তু চট্টগ্রামে যারা রাজনীতি করছি, আমরা কিন্তু
সকলেই কিন্তু ছাত্রলীগের আমাদের সাবেক শ্রদ্ধাভাজন ছাত্রনেতা HM বদিউজ্জামান সোহাগ ভাই এবং সিদ্দিকী নাজমুল আলম ভাই যখন দায়িত্বে ছিলেন তখন আমাদেরকে ছাত্রত্ব বজায় রেখে বয়স সীমার মধ্যেই কিন্তু আমাদের কমিটিগুলো দিয়ে গিয়েছেন, এবং আমরা কিন্তু যারা রাজনীতি করছি তারা ছাত্রত্ব বজায় রেখে করছি, আমাদের মধ্যে কোনো আকের গোছানোর কোনো প্রশ্ন থাকে না। নুরুল আজম রানী, আমি একটু বুঝতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে ছাত্রলীগ কেন্দ্রিক বা ছাত্রলীগের দুই আভ্যন্তরীণ এর মধ্যে যে সংঘর্ষ, সেটি কি আপনি মহানগরের বাইরে বলে সেটি কি আর ধরছেন না নাকি? না, আমি সামগ্রিকভাবে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে সকল কিছুই আমি হয়তোবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রামকে কলেজ, সিটি কলেজ কেন্দ্রিক কোন রকম কোনো সমস্যা হয়নি এই কয়দিনে আপনি বলছেন? আপনি যেভাবে খুনাখুনির কথা বা কোনো খুন হয়নি আপনি বলছেন? আমি তথ্যটি আপনাকে জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গেই থাকেন। জনাব হাবিবুর রহমান হাবিব, ছাত্রলীগ এর বিপদগামীদের শাস্তির দাবিতে সবসময় আমরা বিএনপিকে সোচ্চার দেখেছি, কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে নির্মম ছাত্র কোন্দল বা ছাত্র হত্যাকাণ্ড আমরা যেটি দেখেছি, যেটিকে আমরা 1974 সালে যে 7 মার্ডারের কথা আমরা বলি, সেই আসামিরা আওয়ামী লীগের আমলে সাজা পেলেও বিএনপির আমলে ছাড়া পেয়েছে। তাদের কেউ কেউ, আমি নামও বলতে পারি, আপনাদের রাজনীতির সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ রাজনৈতিকভাবে, সমালোচনা করা বা শাস্তির দাবি করা আপনাদের মুখে কতটা স্বভাব হয়? জনাব হাবিবুর রহমান হাবিব। আপনাকে ধন্যবাদ। আপনি এখানে যে আলোচনাটা হচ্ছে যে ছাত্র রাজনীতিতে এবং বর্তমান ছাত্রলীগের আমরা কর্মকাণ্ড একাল এবং সেকাল দুই কালে তখন যে 1974 সালে যে 7 মার্ডার হয়েছিল, জি, সেই 7 মার্ডার কারা করেছিল? ছাত্রলীগের লোক, ছাত্রলীগ নিজের শফিউল আলম প্রধান, সেটা মধ্যে ছিল যে শফিউল আলম প্রধান এখন আপনাদের সঙ্গে আছে। না, শফিউল আলম প্রধান যখন ছাত্রলীগের হত্যাকাণ্ড দায়িত্ব তার ঘাড়ের উপর গেল, তখন আমরা ছাত্রলীগ করতাম। তো তখন সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু শফিউল আলম প্রধানের পক্ষেই অবস্থান নিয়েছিল। তারপরে একটা পর্যায়ে গিয়ে ছাত্র সমাজ অন্তত, তারপরে গিয়ে শফিউল আলম প্রধানের সেখানে সাজা হলো, পরে বিএনপির সময় এসে বের হয়ে আসছে, এবং মানে পুরো ছাত্র সমাজ শফিউল আলম প্রধানের সঙ্গে ছিল, মানে পুরো ছাত্রলীগের বিরাট অংশ তার পক্ষে ছিল, তার পপুলারিটিটা ওই পর্যায়ে ছিল। এবং সেই হত্যাকাণ্ডটা কিভাবে সংগঠিত হয়েছিল সেগুলি নিয়ে অনেক কাহিনী, এত বছর ধরেও তার কুল কিনারা অনেকখানি হয়েছে, অনেকখানি হয় নাই। আমি বলবো আজকে যে কথাটা আপনি বলতে চাচ্ছেন সেকালে একালীন কথা, শফিউল আলম প্রধান এখন বিএনপি করে না, জোটের সাথে আছে সে। হ্যাঁ, এখন কথা হলো যে ঘটনাটা ঘটছে কিন্তু 1974-এ, বিএনপির আমলে না। এখন যে জিনিসটা আমাদের এখন তো শফিউল আলম প্রধান তো বিএনপির সাথে এখন আসলো, তারপর তো অনেকদিন তো বিএনপির সাথে সে জোটে ছিল না। একসময় আজকে যে জাতীয় পার্টি এরশাদ আওয়ামী লীগের সাথে আছে, সেই আওয়ামী লীগের সেই জাতীয় পার্টি তো একসময় শফিউল আলম প্রধান কিন্তু গিয়েছিল একটা সময়, রাইট। তাহলে আজকে যে আসছে না, আজকে চিন্তা করেন আপনি যে কথা বলেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি এমন একটা প্রশ্ন করেছেন ক্লিয়ার করার জন্য, সেটা হলো যে এই দেশের সবচেয়ে নির্মমতা এখন যেটা চলছে সেটা তো চলছে, এবং অবৈধভাবে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক স্বৈরাচার এরশাদ 1982 সালে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল। আসার পর তার ছাত্র সংগঠন তখন নতুন বাংলা ছাত্র সমাজ যেভাবে পশুর আকার ধারণ করে তারা যেভাবে খুন খারাপে শুরু করেছিল, একটা পর্যায়ে জেনারেল এরশাদ ছাত্র সংগঠনকে তার সংগঠন থেকে তারা বললো যে আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। তারপরে কিন্তু আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তিতুমির কলেজ, কবি নজরুল কলেজ আমরা দেখেছি। অসীম কুমার ওগুলো আমার সাথে আছেন, আমি এবং আমানুল্লাহ আমান সম্বন্ধে ঢাকার বাইরে গিয়েছিলাম, তারা গিয়েছিল, উনি সম্ভবত ছিলেন অথবা ছিলেন, আমি সঠিক বলতে পারতাম, উনি বলতে পারবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে, তখন তো বিশ্ববিদ্যালয় না কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, সেখানে গিয়েছিলেন সেই সময় এরশাদ বিরোধী আন্দোলনের পক্ষে কথা বলতে। সেখানে গিয়ে এমন মারা হয়েছে লাস্টের দিকে, শেষের দিকে মেরে আমাদের অনেক ছেলেদেরকে, ছাত্রদেরকে আহত করে পাঠিয়েছিল সে। এবং স্বৈরাচার এরশাদ একবার না, স্বৈরাচার এরশাদ এরকম বহুবার। না হাবিব ভাই, আপনার এত সুন্দর কথার মধ্যে আমার খুব জানতে ইচ্ছা করে, আপনি স্বৈরাচারী এরশাদকে যে সমালোচনা করছেন, আপনার কি মনে পড়ে যে বিএনপি একটা বড় সময় স্বৈরাচারী এরশাদের সাথে জোটবদ্ধ ছিল? হ্যাঁ, জোটবদ্ধ ছিল, রাজনৈতিকভাবে জোটবদ্ধ ছিল। হাবিব ভাই, আপনি সেই সময় বিএনপি রাজনীতির সঙ্গে ছিলেন। আমি বিএনপির সাথে রাজনীতি ছিলাম, এবং আমি বলেছেন প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল একটা অপিনিয়ন থাকে। মানে এখন এই প্রসঙ্গটা কেন আসলো? আমি রাজনৈতিকভাবে তো আওয়ামী লীগ বিএনপি যখনই যাকে যেভাবে ব্যবহার করতে চেয়েছে করেছে, আমি বলছি করছে না। এখন যে আমি বলতে চাচ্ছি যে শফিউল আলম প্রধান 7টা খুন করছে, হ্যাঁ হ্যাঁ, ছাত্রলীগের নেতা থেকে, কিন্তু জেনারেল এরশাদ কিন্তু আওয়ামী লীগের লোককে খুন করেছে, হত্যা করছে। তো শফিউল আলম প্রধান জোটের মঞ্চে বক্তৃতা করে, আর এরশাদ আওয়ামী লীগের সাথে সরকার গঠন করেছে, একসাথে নির্বাচন করেছে, অদ্ভুত একটা সরকার গঠন করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর
উনি তার মানে দেশের দূত হিসাবে না, আমি আপনা- বলছি যে- আপনা- আপনার বক্তব্য পরিষ্কার, না, আমি হাবিব ভাই, পরিষ্কার না, আমি সমর্থন করছি না। আমি আপনাকে পরিষ্কার করে বলতে, আমি কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করি না, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে আজকে মধুর ক্যান্টিনে আপনি যদি যান, এই যে কথাগুলি আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো টেন্ডারবাজি হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, আজকে নীরব ঘটনা ঘটছে, আজকে কোনো নীরব চাঁদাবাজি হচ্ছে। হ্যাঁ, হাবিব ভাই, আপনাকে ধন্যবাদ। এবং- আমার একটা বিরতি দিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে জনাব অসীম কুমার উকিল, আমি আপনাকে জোড়া প্রশ্ন করতে চাই যে এই বছরই পেট্রোল বোমায় দগ্ধ শিশু এবং যারা অন্য নারীরা আছেন, বৃদ্ধরা আছেন, তাদেরকে আপনারা দেখতে গিয়েছিলেন, বারবার সেখানে আপনাদের শিশু নেতৃত্ব দেখতে গিয়েছেন, কিন্তু মাগুরায় যে ছাত্রলীগের কথিত ছাত্রলীগ, আওয়ামী লীগ কারা আমরা জানি না, সেইদের যে গুলিবিদ্ধ যে বেবি অফ নাজমা, যার শিশুটির নাম দেওয়া হয়েছিল, তাকে আপনারা কেউ দেখতে যাননি। আমাদের কাছে হচ্ছে খবর এই পর্যন্ত। সেটি কেন? নেতৃত্ব প্রতিযোগিতায় গিয়ে আওয়ামী লীগের অনেক এলাকার নেতা প্রভাব খাটাতে ছাত্রলীগকে ব্যবহার করছে বলে এরকম অভিযোগ আমাদের কাছে রয়েছে। ছাত্রলীগের এই বিপদগামিতার দায় আপনারা আপনাদের কাঁধে নেবেন কিনা, আমরা বিরতির পর আপনার বক্তব্য শুনবো, এবং বদিউজ্জামান সোহাগ নিশ্চয়ই এই প্রসঙ্গে বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি ও জনাব অসীম কুমার উকিলের কাছে দুটি বিষয় আসলে জানতে চাইছিলাম। যে একটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ বেবি অফ নাজমা, যে মায়ের পেটে গুলিবিদ্ধ মাগুরার শিশু, তাকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ কেউ দেখতে গেছেন কিনা। আর দুই হচ্ছে যে ছাত্রলীগকে, যে আওয়ামী লীগের অনেক নেতাদের প্রভাব খাটাতে ছাত্রলীগকে ব্যবহার করার অভিযোগ আমরা পেয়ে থাকি। সেই অভিযোগের মধ্যে আমরা খবরের কাগজে আমরা শিরোনাম দেখেছি, মাগুরায় খুনোখুনির পিছনে হচ্ছে শিখর বীরনের দ্বন্দ্ব। সেটি হচ্ছে প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর এবং যুবক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের কথা এখানে এসেছে। এই ছাত্রলীগকে বিপদগামী হওয়ার পিছনে আপনারা এর দায় নেবেন কিনা? ধন্যবাদ। প্রথমেই এই হাসপাতালে শিশুটাকে দেখতে গিয়েছিলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জনাব মোহাম্মদ নাসিম, আমাদের মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ওনারা গেছিলেন। আমাদের অসীমদা, আমি একটু আপনাকে থামাচ্ছি যে আমাদের হেড অফ ইনপুট মামুন আব্দুল্লাহ, যিনি চট্টগ্রামের আমাদের রেসিডেন্ট এডিটর ছিলেন, তিনি আমাকে একটি তথ্য দিলেন, সেটি আমি নুরুল আজিম রনির জন্য একটু আমি পড়ে শোনাতে চাই। যে গত 3 বছরে কমপক্ষে 50 বার সংঘর্ষ হয়েছে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তাপস পাল নামের একজন মারা গেছে গত 14 ডিসেম্বর। সেটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দিতে গিয়ে কে কার আগে ফুল দিবে সেরকম একটি ঘটনা নিয়ে খুবই জোরালো কারণ অবশ্য অসীম আপনি বলছিলেন। হ্যাঁ, হাসপাতালে দেখতে গিয়েছিলেন এবং সেই চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ যা যা নেওয়া দরকার সবকিছু দল থেকে নেওয়া হয়েছে। এখানে একটি বিষয় আসলে বিবেচনা রাখা দরকার, মানে আগস্ট মাস সুখের মাস, জাতীয় শোক দিবস, আমরা 40 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি, যে জন্য আমাদের দলীয় কর্মসূচির এটা ভারটা এত বেশি ছিল যে ওই আপনার মিডিয়াগুলিতেও দেখা গেছে যে প্রোগ্রামগুলি দেওয়ার পরে এই বিষয়গুলি সেভাবে হয়তো আসে না, যে কারণে হয়তো কারো কারো নজরে পড়ে না। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী নাসিম ভাই গিয়েছিলেন, চুমকি আপা গিয়েছিলেন, দেখাশোনা করেছেন, সামগ্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। তারপরে আপনি যেটা বলতেছেন ছাত্রলীগকে ব্যবহার করা, কি শিখর বীরেনের দ্বন্দ্ব, এগুলি মানে আপনারা মিডিয়াতে আছেন, মিডিয়াতে কথা বলতে আমাদের ক্যাবিনেট রিসাফলিং হচ্ছে, প্রত্যেকের মাথায় ছবি হয়েছে, এই 6 জন মন্ত্রী হচ্ছে না, বিকেলে শপথে কিন্তু এই 6 জনকে দেখা যায়নি। হ্যাঁ, আবার আমরা দেখেছি কি আমাদের সময় হাবিব ওসিমের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি গালা হয়েছে, ধরেন 1000 রাউন্ড গুলি হয়েছে, পরের দিন পত্রিকা নিউজ হয়েছে যে একটা কাক মারা গেছে। রিপোর্টটা কিন্তু রিপোর্টাররা টিএসসিতে বসেই করেছে, একজনের খবরটা নিয়েছে, বাকি ডিস্ট্রিবিউশন হয়েছে। উইথ ডিউ রেসপেক্ট টু অল, দল আছে, দলাদলি আছে, পছন্দ ভালো লাগা মন্দ লাগা না, আমি তা বলতেছি না, কিন্তু যেভাবে চিহ্নিত করা হচ্ছে বিষয়টা সেরকম কিছু না। ছাত্রলীগ ব্যবহৃত হচ্ছে না তা না, আমি সেখানে বলতে চাই ছাত্র রাজনীতির যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি সবসময় বাংলাদেশের এই ভূখণ্ডে ছাত্র রাজনীতির বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, ছাত্র রাজনীতিকে খাটো করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, কারণ ছাত্ররা প্রতিবাদী হয়, কিন্তু সেই ছাত্র রাজনীতিকে খাটো করতে গিয়ে আমরা কি করছি, ক্যাম্পাসের যে রাজনীতির অন্যান্য ফ্যাক্টরগুলিকে কখনো বিবেচনা আমরা ছাত্রলীগকে খাটো করছি, আমরা সাংবাদিক, আমরা খারাপ, সেটা আপনারা বলতে পারেন। আপনি মাগুরের প্রসঙ্গে যদি আপনার কাছে সঠিক তথ্যটি থাকে, যে আমরা তো জানি যে নোন ফর ফ্যাক্ট যে একটা কোলের শিশু, একটা পেটের শিশু গুলি খেয়েছে, একজন মমিন ভূঁইয়া মারা গেছেন, সেটি কারা মারলো সে সম্বন্ধে যদি আপনার কোনো তথ্য থাকে আমাদেরকে আলোকিত করেন। আর দুই হচ্ছে ছাত্রলীগের বর্তমান ক্রিয়া করবে, আপনি 100তে তাকে ছাত্রলীগকে কত দিবেন, আপনাদের সময় আপনারা কত দিতেন, সেই বিবেচনাটা যদি করতেন। আমি তো বলছি যে আপনার মাগুরার এই ঘটনা, আমি আমাদের দলের দলাদলি নাই, আমি তা বলি নাই, কিন্তু যেভাবে একদম
টাইটেল করা হয়েছে আপনার যে শিকড় বা বিরনের বিরানের। এইটা আমি ঠিক হয় বিরোধিতা না। করছি এটা। এইটা হ্যাঁ, ঠিক হয় না। আমরা এই ঘটনার নিন্দা জানাই, ঘটনার জন্য দায়ী যারা আছে তাদের গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তার করা হবে, শাস্তি নেওয়া হবে, এই বিষয়গুলিতে আমরা সবাই একমত। আমি বলতে চাইছি যে ছাত্র রাজনীতিকে যেভাবে চিহ্নিত করা হচ্ছে সেই জায়গাটা আমাদের সকলের দাঁড়ানো দরকার। অসিফদা, আপনাকে অনেক ধন্যবাদ। বদিউজ্জামান সোহাগ আমাদেরকে বলতেছিলেন যে জনাব আবুল হাসনাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক তিনি বলছিলেন, তার প্রসঙ্গে আপনার কিছু বলার আছে? আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যে কথাগুলো বলেছেন, যে হাসনাত আলী, যে রাকসু ডাকসু, আসলে এই বিষয়গুলোর দায়ভার আসলে আমরা যারা, মানে আমি ছাত্রলীগ থেকে বিদায় নিলেও, ছাত্র রাজনীতি থেকে বিদায় নিলেও কিন্তু যারা সদ্য সাবেক, আসলে এটার কতটুকু দায় আমাদের উপর বর্তায় সেটি একটি প্রশ্ন। এটি আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরই এই দায়িত্বটি বর্তায় আসলে নির্বাচনগুলো আয়োজনের ব্যাপারে, এবং সেখানে অবশ্যই সংগঠন হিসাবে ছাত্রলীগ বা অপরাপর ছাত্র সংগঠনগুলো নিশ্চয়ই তারা সেখানে অংশগ্রহণ করবে। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে তাদের সময় নিশ্চয়ই তিনি যখন ছাত্র ছিলেন হয়তো সেই প্রসঙ্গটি তিনি বলার চেষ্টা করেছেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদের একটি বিশাল ভূমিকা ছিল এবং সেটি সমগ্র ছাত্র সমাজের একটি গৌরব। পরিষ্কার সোহাগ, আমার একটি প্রশ্ন করতে হচ্ছে একজন দর্শকের, তিনি আপনার দৃষ্টি আকর্ষণ করছেন, অনেকে এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছেন চট্টগ্রাম থেকে। আমি এক সেকেন্ডের প্রশ্নটি করে ফেলে আপনাকে উত্তর দিতে হবে। সেটা হচ্ছে রিজভি, উনি প্রশ্ন করছেন সোহাগ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, ভাই আপনি এবং নাজবুল নির্দেশ দেওয়ার পরও কেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের থানা আর ওয়ার্ড কমিটি করা হলো না? জি ধন্যবাদ, আমি সে প্রসঙ্গে যাব। তবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলেছেন, আমি যদি বলি যে ছাত্রলীগের ছাত্র রাজনীতির যে অতীত যে গৌরবোজ্জ্বল ভূমিকা, আমরা যদি বর্তমান সময়কেও বলি সেখানেও কিন্তু ছাত্র রাজনীতির অনেক গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। আমরা যদি নিকট অতীতের কথা বলি যে 1/11 পরবর্তী সময় ছাত্ররাই কিন্তু আন্দোলন করেছে এবং ছাত্ররাই কিন্তু সেই সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে তারা কিন্তু আজকে যদি আমরা বলি বর্তমান সময় এই যুদ্ধাপরাধীদের বিচারকে ত্বরান্বিত করার জন্য ছাত্রদেরই সবচেয়ে বড় ভূমিকা ছিল। গণজাগরণ মঞ্চ বলুন, এবং তারপরে আজকে দেখুন যে এই বিগত 5ই জানুয়ারির পূর্ববর্তী সময় এক বছর যে এখানে জামাত শিবির যে সহিংসতা চালিয়েছে, পেট্রোল বোমা হামলা করেছে, তারা মানুষকে পুড়িয়ে মেরেছে, ছাত্রলীগের সর্বাধিক নেতাকর্মী তারা জীবন দিয়েছে। জগৎজ্যোতি, মামুন, বাপ্পি সহ তারা কিন্তু জীবন দিয়েছে। আপনি কি প্রশ্নটি উত্তর দিবেন? চট্টগ্রাম ছাত্রলীগের কেন ওয়ার্ড কমিটি করা হলো না, আপনি কি জানেন? অবশ্যই দিব। দেখুন, চট্টগ্রাম মহানগর এটি আমাদের একটি বড় একটা ইউনিট, এবং দীর্ঘদিন পরে আমরা কিন্তু সেখানে প্রায় 12 বছর পরে আমরা কমিটি গঠন করি। নিশ্চয়ই আমরা সেখানে নির্দেশ দিয়েছি এবং পর্যায়ক্রমে সেখানে আপনাকে অনেক ধন্যবাদ। কমিটি হবে। সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসবো আমাদের প্যানেলিস্ট হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কাছে, আমরা ফিরবো ডক্টর হাসনাত আলী এবং আমাদের আরো দুই ছাত্রনেতার কাছে। কিন্তু তার আগে আমি একজন দর্শকদের মতামত আমি একটু শোনাতে চাই। সেটি হচ্ছে যে উনি বলছেন যে আই ওয়াজ স্টুডেন্ট, শ্যামল ওনার নাম, তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। সেই সময় তিনি দেখেছেন যে ছাত্রলীগের নেতাকর্মীদের, রুলিং পার্টির নেতাকর্মীদের উনি বলছেন এমনকি চুরি ডাকাতি ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা তিনি দাবি করছেন, যে তিনি দেখেছেন যে তিনি এগুলির সাথে ছিলেন। আমরা আরো অনেক বিষয় নিয়ে আসলে দর্শকরা আমাদের সাথে কথা বলছেন, সেগুলো আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। আমরা আলোচনার একেবারে শেষ ভাগে চলে আসছি। আমি অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে বদিউজ্জামান সোহাগ তার পক্ষ থেকে তিনি বললেন, এই বিষয়ে আপনার যদি কোনো বক্তব্য থাকে আপনি একটু সমাপনী বক্তব্য যদি আমাদের বলেন স্যার। ডক্টর হাসনাত আলী। বদিউজ্জামান সোহাগের প্রতি সকল প্রকারের শ্রদ্ধাবোধ রেখেই শুধু এতটুকু বলতে চাই যে সারা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো কলেজে বদিউজ্জামান সোহাগ যে সংগঠনের সভাপতি ছিলেন, সেই 3 বছর বা 4 বছরে ভিন্ন মতাবলম্বী কোনো ছাত্র নেতা বা কোনো ছাত্র সংগঠন একদিনের জন্য কোনো মিছিল, সমাবেশ বা গণতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালিত করতে পেরেছে কিনা? ডক্টর হাসনাত আলী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বদিউজ্জামান সোহাগের কাছে যাওয়ার আগে বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাশরাফি হিরোর কাছে আসতে চাই। জনাব মাশরাফি হিরো, আপনি যে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এবং যে সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, আপনার সংগঠন ছাড়া আবার যারা আপনার সংগঠনের বিপরীতে কাজ করছেন তারা কোনো সভা সমিতি মিছিল এগুলি করতে পেরেছেন কিনা? জনাব মাশরাফি হিরো। জি, পেরেছেন। 2010 সাল থেকে 12 সাল পর্যন্ত ওনারা বিভিন্ন কর্মকাণ্ড, মিছিল, মিটিং পরিচালনা করেছেন এবং বিভিন্ন সময় বগুড়ায় বিভিন্ন মিছিল মিটিং হলে ওনারা অংশগ্রহণ করেন। সেক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি, অথবা সহযোগিতা না করলেও তাদের বিরোধিতা করিনি। গণতান্ত্রিক পরিবেশে তাদের জনাব হিরো 12 সালের পরে কি হয়েছে? 12 সালের পরে তারা করতে পারেনি।
12 সালের পর যখন সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও হলো, অগ্নিসংযোগ হলো, তখন আসলে তারা নিজেদের থেকেই শহরমুখী হয়েছেন এবং কলেজ ক্যাম্পাসগুলো থেকে তারা কলেজ ক্যাম্পাসে তারা অংশগ্রহণ মাশরাফি হিরো, আপনাকে ধন্যবাদ। জনাব নুরুল আজম রনি, আমাদের অনেক দর্শক অনেক রকম প্রশ্ন করছেন, বিশেষ করে একজন দর্শকের প্রশ্ন আমাদের একটি প্রশ্ন অনেকগুলি দর্শক করেছেন বলে যে এমইএস কলেজে 2টি ছাত্রলীগ গ্রুপ রয়েছে, তারা পরস্পরের সাথে মারামারি করছেন। কিছু তথ্য আমাদেরকে জানাচ্ছেন যে আপনারা নানা ধরনের কিছুতে যুক্ত ছিলেন, এইগুলি সম্পর্কে আপনি কি বলবেন? আপনার কোনো কিছু বলার আছে কিনা জনাব নুরুল আজম রনি? কলেজ কমিটিগুলো সাধারণত আমরা নগর ছাত্রলীগের আওতাধীন। আমরা চট্টগ্রাম মহানগরে দীর্ঘ 12 বছর পর কমিটি হওয়ার পরে কিন্তু আমরা একদম তৃণমূল থেকে সংগঠনটাকে করার চেষ্টা করছি। একদম স্কুল লেভেল থেকে যেখানে জামাত শিবির বা ছাত্র শিবির রাজনীতি করছে, ওইখান থেকে আমরা ছাত্রলীগ তৈরি করে এনেই ছাত্রলীগটা স্কুল, কলেজ, ওয়ার্ড, থানা এই কমিটিগুলো ক্রমান্বয়ে আমরা করার চেষ্টা করছি। আর আমরা কিন্তু চট্টগ্রাম নগর কিংবা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা সবসময় একটা দুষ্টের দমনের মতো রাজনীতিটা করছি, দুষ্টকে দমন করার। এই প্রসঙ্গে বিভিন্ন সময় দৃষ্টতা হয়তো বা যে আপনারা দুষ্ট দমন করছেন, কারণ সরকার বা যারা সরকার আইন শৃঙ্খলা কমিটির দায়িত্বে আছেন তারা আসলে দুষ্ট দমন করতে ব্যর্থ, সেই দায়িত্ব আপনাদের নিজেদের হাতে নিতে হচ্ছে। আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জনাব নুরুল আজম রনি। আমি জনাব হাবিবুর রহমান হাবিবকের কাছে জানতে চাইবো যে নিয়মিত ছাত্ররাই এখন পর্যন্ত ছাত্রলীগের নেতৃত্বে থাকছেন। আমরা নুরুল আজম রনিকে দেখলাম, ঢাকার বাইরেও সোহাগ রিটায়ার্ড করে গেছেন, সোহাগ সভাপতি পদে 4 বছর পরে। সোহাগেরও এখন বয়স কত আমি জানি না, 29-এর মধ্যে বা 30-31-এর মধ্যে হবে। নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগ কমিটি গঠনের চেষ্টাও দেখা যাচ্ছে। ছাত্র দল এসব ক্ষেত্রে পিছিয়ে কেন? আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা 35 বছরের বেশি, বেশিরভাগই 30 বছরের মধ্যে কেউ কেউ আছেন 34-33। কমিটির বিএনপি শীর্ষ পর্যায় থেকে মনোনীত করে দেওয়া হচ্ছে, কোনো ধরনের নির্বাচনের বা অন্য কোনো কিছুর কোনো সুযোগ থাকছে না। না, এখানে একটা কথা বলে রাখা উচিত যে এখন যেটা ছাত্রদল তো কোনো ক্যাম্পাসে কোনো ক্রিয়াশীল কোনো অবস্থা তারা নাই, কোনো ক্যাম্পাসে যেতে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন না। বাংলাদেশের কোনো যে কথাটা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহেব বললেন, কথাটা তো বাস্তব। এটা তো ছাত্র রাজনীতি বা এটা তো রাজনীতি হলো না। একটা দেশে যদি ছাত্র সংগঠনগুলি যদি তার ক্যাম্পাসে ক্রিয়াশীল না থাকে, সে কর্মকাণ্ড করতে না পারে, তাহলে ছাত্র রাজনীতি যদি শেষ হয়ে যায় ওখানে, শুধু একতরফাভাবে যদি মাস্তানি করে যদি একটা সংগঠন সরকারের পৃষ্ঠপোষকতা যদি তারা এগিয়ে আসে, তাহলে খুনাখুনি হবে, মারামারি হবে, সবই হবে। আর বয়সের যে ক্ষেত্রে বলছেন, বিএনপি চেষ্টা করছে। যেন আমরা যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমরা যখন ছিলাম তখন কিন্তু বয়সের বার ছিল না, আমার পর থেকে বয়সের বার এসেছে। আমরা যখন বিদায় নিই তখন বয়সের নিয়মটা আসলো, তার আগে জাতীয় ছাত্রলীগের বয়সের বার ছিল। এখন ছাত্র দলও আস্তে আস্তে চেষ্টা করতেছে তারা কমায় আনার জন্য, যেমন এর আগের বার যা ছিল গত কমিটি যে বর্তমান এখন তো আস্তে আস্তে একবার এটা করেছিল আপনার এরা জাতীয় ছাত্রলীগ করে হারায় গেছে। ফজলুল চিহ্ন কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ এক, ছাত্রলীগ 2টা ছিল। ফজলুল চিহ্ন সারা বাংলাদেশে এক থেকে তাদের আধিপত্য ছিল। জালাল জাহাঙ্গীর যখন ছাত্রলীগ, তারপর তখন একবারে 27 বছরে নামায় নিয়ে আসলো, হারায় গেল ছাত্রলীগ। আজকে যে অবস্থা আছে, আমি চাই না যে ছাত্র রাজনীতি বেশি বয়সের ছেলেরা করুক। এই আজকে যে রাজীব হাসান এবং আমাদের যে বর্তমান ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল যারা, এরা কিন্তু আকরাম, এরা কিন্তু আগের তুলনায় কিন্তু 10 বছর তাদের বয়স কমে আসছে কিন্তু এক ধাপে। এরকম যদি যায় আরো দেখা যাবে যে যদি কর্মকাণ্ড সঠিক মতো ছাত্র করতে পারে, তাহলে এরাও আমরা আশাবাদী যে এটা নিশ্চয়ই হবে। আমি একটা কথা আমাকে বলতে দেন, সেটা হলো যে আমরা যে আলোচনাগুলো করছি এর ডিপেন্ড করার কোনো সুযোগ নাই। আমি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, এখন লজ্জার লাগে, ঘৃণাও লাগে। এই যে ছাত্রলীগের চেহারা, যে ছাত্রলীগ, যে ছাত্র সংগঠনগুলি 52 সাল, 69 সাল, 62 সাল, 71, 90 করে আসছে, সেই ছাত্র সংগঠন আজকে সরকারের দলটা কি করতেছে? না, বিএনপিতে কেমন লাগে? আমি সর্বশেষ যে কথাটা বলতে ছাত্র রাজনীতির উপরে কালিমা লেপনকে এটা আমি চাই না। যেমন আমি খুব তীব্রভাবে ঘৃণা করি, প্রতিবাদ করি, সেটা হলো ছাত্রলীগের ছাত্র দলের সভাপতি রাজীব হাসানকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমার সেকেন্ড শেষ করতেন, গ্রেপ্তার করে তার কাছে ইয়াবা এবং আরো মাদক দ্রব্য দিয়ে যে ছাত্র সমাজকে কলঙ্কিত করা হচ্ছে, এই জায়গাটা আমাদের রুখে দাঁড়ানোর দরকার। বিরোধী মতকে শায়েস্তা করার একটা উপায় এই সরকার খুব ভালো মতো দেখছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলার সাহায্য নিয়ে তাকে কারাবন্দী করা, মামলা দেওয়া, হামলা, মানে এরকম কিছু। আপনি কি বলবেন এই ব্যাপারে? আপনার পর্যবেক্ষণ কি? আপনি যদি 30 সেকেন্ডে বলেন। ছাত্র রাজনীতি খুব সুন্দর জিনিস। এখন মামলা দিলে যদি কেউ ভয় পায়, আমার তো মামলা দিতে অসুবিধা নাই। আমরা তো কারাগারে গেছি, আমাকে মামলা দিয়েছিল বিএনপি সরকার, M16 নামে একটি অস্ত্র, যে অস্ত্র আমি আজও দেখি নাই, প্রথম শুনেছিলাম আর কি। হ্যাঁ, একজন রাজনীতিবিদের কারাগারে যাওয়া এটা গর্বের, অহংকারের।
সেই বিষয়টা বিবেচনায় রেখে আমাদের সবাইকে মাঠে মোকাবেলা করা দরকার, সকলকে এগিয়ে আসতে হবে। আমি যে কথাটা বলে শেষ করতে চাই, এদেশের যা কিছু সুন্দর গর্বের অহংকার তার সবকিছুতে ছাত্ররা যদি ছোঁয়া। আজকের বাংলাদেশ চালাচ্ছে যারা ছাত্র যদি করেছে এক সময়, Right. সেই ছাত্র রাজনীতি তার অতীত গৌরব যদি ফিরে পেতে চায়, ঐতিহ্য ফিরে পেতে চায়, তাহলে আমরা যারা আছি সমাজের সকল স্তরে ছিল, মিডিয়া থেকে শুরু করে জাতীয় রাজনীতিবিদ, পেশাজীবীরা, সমাজের বিভিন্ন Right. সবাইকে অসীম এখানে আপনাকে- কন্ট্রিবিউট করতে হবে, অসীম আপনাকে- তাহলেই সম্ভব। অসীম আপনাকে এই ধন্যবাদ। জায়গাটা- এই সোহাগ, জায়গায় আসেন। 20 সেকেন্ড আপনি যদি শেষ কথা বলেন। এর মধ্যে একজন শাহিন মোল্লা এমএস কলেজ থেকে স্মৃতি জানাচ্ছে যে বিপিজিএস এর বয়স 40 পার হয়ে গেছে অনেক আগেই, নতুন কমিটি তাও দেখুন, হয়নি। আপনি শেষ কথা বলেন। আজকের এই আলোচনার যে মূল বিষয়টি ছিল, জি। যেটি হচ্ছে যে ছাত্র রাজনীতি কলুষিত হয়েছিল সেই 7 মার্ডার থেকে, এবং তারপরে জিয়াউর রহমান ক্ষমতা এসে তিনি সেই খুনিদেরকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, জেল থেকে বের করে নিয়ে এসেছিলেন, এমনকি 75-এর 15ই আগস্টের খুনিদেরকেও তিনি পৃষ্ঠপোষকতা করেছেন। তাই আজকে আমি মনে করি যে এই সমাজের যে কলুষিত অংশ সেটি বাইরে আমরা ছাত্র রাজনীতির কেউ নই। যারা বদিউজ্জামান সোহাগ, যারা অসীম কুমার উকিল, যারা হাবিবুর রহমান হাবিব, আপনাদের অনেক ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব, আপনাদের অনেক ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর হাসনাত আলী, বগুড়া থেকে মাশরাফি হিরা এবং চট্টগ্রাম থেকে নুরুল আজম রনি, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়ই। শুভরাত্রি।